8,53,731 টাকা। দুটো অ্যাকাউন্ট থেকে মুনাফা বাদ দিয়ে মোট এই কটা টাকাই প্রেরণা দেখতে পেল। বাকি 3টে অ্যাকাউন্ট প্রেরণা হাত দিতে পারবে না এখনই। এগুলো শুদ্ধ, শুধুমাত্র শুদ্ধ। বিছানার ল্যাপটপের দিকে ঝুঁকে বসে হিসেবটা পরিষ্কার করে উঠে বসল সে। চোখ ব্যথা করছে খুব। চোখ টলতে টলতে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে ব্যস্ত। দিনকে দিন রোগা হচ্ছে, বুড়িয়ে যাচ্ছে কেমন। মুখটা একটা দামি কোম্পানি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চুলটা আঁচড়ে নিল। তাতে 10 তলা যেতে হবে মিস্টার রাশিদ খানের কাছে। মিস্টার অ্যান্ড মিসেস খান উভয় ব্যাংক কর্মকর্তা। প্রেরণা একটা বড় অ্যামাউন্টের লোন তুলতে যাচ্ছে, তাই তাদের কাছে ধারণা নিতে হবে, খুঁটিনাটি জানতে। হাই তুলতে তুলতে আলগোছে সুতির শাড়িটা ডান কাঁধে জড়িয়ে নিতেই পাশের ঘর থেকে সুমধুর সুর ভেসে এসে তার কানে প্রস্থান করে দেয়। প্রেরণা চকিতে ঘুরে দরজার দিকে চায়। প্রেরণা মুগ্ধ, বিমোহিত, আপ্লুত। পৌনমীর কণ্ঠস্বর তাকে সবসময় মায়ের কথা মনে করিয়ে দেয়। পৌনমী যখন গান গায় তখন প্রেরণার কাছে মনে হয় তার মা এলিজা মরিয়ম গাইছে। শুধু বিছানায় ঘুমাচ্ছে। ইদানিং বিকেলেই ঘুমিয়ে যায় ছেলেটা। প্রেরণা সন্দর্পণে দরজাটা ভেজে রেখে চলে যায় পৌনমীর কাছে। সে কি কেবল চোখের জল, সে কি কেবল দুঃখের শ্বাস? কারো অস্তিত্ব টের পেতে গান থামালো পৌনমী। প্রেরণা দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভালোবাসা কখনো যাতনাময় নয় পৌনমী, ভালোবাসা সবসময় সুখের। পৌনমী মৃদু হাসল। বলল, সে তুমি শওকত ওয়াসিদকে পেয়েছিলে কিনা তাই বলছো। যারা শওকত ওয়াসিদকে পায়নি, রবি ঠাকুর তাদের হয়ে প্রশ্নটি তুলেছে। তুইও পাবি। এখন বল, শওকত ওয়াসিদের মতো চাই নাকি আরও কিছু গুণ লাগবে? পৌনমী লাজুক হাসল। প্রেরণা ঘরে ঢুকে বোনের মুখোমুখি বসে বোনের মুখের দিকে তাকিয়ে বলে, বল কেমন বর চাই? আপু যাও তো, বিরক্ত দেখে বলল পৌনমী। প্রেরণা ধীরতা নিয়ে বলল, যাব কি, আমার বোনকে আমি 13 রাজ্যের রাজপুত্র ডেকে স্বয়ংবরে সভা করে তারপর বিয়ে দেব। আমার বোনের এমন বিয়ে দেব না আমি, এমন ছেলের সাথে বিয়ে হবে তোরই গোটা শহর তাক লেগে যাবে, বুঝলি? মুখে হাত চেপে হাসছে পৌনমী। হাসতে হাসতে বলে, তা শোনো না আপু, আমি তো অন্ধ, প্লিজ এমন অন্ধপাত্রকে এনো না। দৃষ্টি প্রতিবন্ধী ব্যতীত যে কোনো প্রতিবন্ধী এনো, নয়তো আমি তার থেকে এই সুন্দর পৃথিবী বর্ণনা কীভাবে শুনব? হাসতে হাসতে চোখের কোণে পানি এসে গিয়েছে পৌনমীর। তবুও হাসি থামছে না, পাগলের মতো হাসছে। প্রেরণা মুখটা হঠাৎ করে শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে। একটা মৃদু শ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টে বলে, গানটা ভালো করে প্র্যাকটিস কর। গান বাংলা রিয়েলিটি শোতে তোর নাম ফর্ম তুলবো আমি। বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকায় পৌনমী। প্রেরণার কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়। ডাইনিং টেবিলে তখন খেতে বসেছে প্রীতম। আজ একটু বেলা করে বসেছে, হাতে কিছু কাজ ছিল তাই। প্রেরণা এসে ভাইয়ের প্লেটে খাবার তুলে দিতে গিয়ে আর চোখে 2-3 বার ভাইকে লক্ষ্য করে। ছেলেটা কেমন উদাস থাকছে কিছুদিন যাবৎ। নেপাল থেকে ফিরেছে 2 মাস পেরিয়ে গিয়েছে, এখনও ট্রেমাটাইজ কিনা বুঝতে পারে না প্রেরণা। হতে পারে কাজের চাপ। ভাইয়ের পাশে একটা চেয়ার টেনে বসে ভাইয়ের পিঠে হাত রাখতে প্রীতম খাওয়া থামিয়ে দিয়ে বোনের দিকে তাকালো। কিছু কি হয়েছে ভাই? কই না তো, কি হবে? নিচু স্বরে জবাব দেয় প্রীতম, তারপর ঝটপট খেতে থাকে। প্রেরণা উঠে দাঁড়ায়। বলো, কাজের প্রেশারটা এত নিস না, একটু সময় দে নিজেকে। আর শোন ফুপি, তোর জন্য মেয়ে দেখেছে, আমি বলেছি, মানসিকভাবে প্রস্তুত হ। প্রীতমের হাত থেমে যায়। প্লেটের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। বোনের কথায় কোনো জবাব না দিয়ে খানিক বাদে বলে ওঠে, আপু শোনো। প্রেরণা 10 তলা যাবে বলে ঘুরে দাঁড়িয়েছিল। ভাইয়ের কথা থামলো। হ্যাঁ বল। না কিছু না, যাও তুমি। প্রেরণা বুঝতে পারল না কিছুই, তবে ঘর থেকে বেরোলো। এদিকে খেতে খেতেই হাতে তুলে নিল ফোনটা। তখন থেকে নোটিফিকেশনের টুংটাং ঝংকার তার কর্ণগোচর হচ্ছিল। বার্তালাপ
বাক্সখানা টু মারতেই দেখল 20 খানেক মেসেজ। সর্বশেষ যে মেসেজটি ছিল সেটি হলো, এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরব প্রীতম? ডিসাইড করতে পারছি না, তুমি বলো প্লিজ। প্রীতম হেসে ফেলল এক দৃষ্টি মেসেজটা কিছুক্ষণ দেখে বিড়বিড় করে বলো, জামি ঠিকই বলে। নিপ্পি একটা ইয়ানা মনে হচ্ছে সে একমাত্র একটা বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছে। জীবনে কখনো শাড়ি না পরা মেয়েটা আজ এই প্রথম সম্পূর্ণ নিজের চেষ্টায় সফল হলো। তারপর শাড়িটা কাঁচা হলুদ রঙের একটা কাঞ্জিবরম শাড়ি। ইয়ানা গায়ে টকটকে রঙটার সাথে মিলে গিয়েছে বেশ। শাড়ির আঁচল গুটিয়ে রেখে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। স্বাস্থ্য কিছুটা ভারী হয়, 2-3টে কুচি কম পড়েছে, তবুও বেশ গোছালো লাগছে সবটা। হাত ভর্তি লাল রঙের কিছু চুড়ি পরে চুলটা আঁচড়ে পিঠে ছড়িয়ে দিয়েছে সিল্ক রেশমি চুলগুলো। ঠোঁটে হালকা লিপ গ্লোস লাগিয়েছে। ইয়ানার ঠোঁট দুটো এমনিতেই রক্তিম, কোনো প্রসাধনী মাখায়নি গালে, অথচ হেলদি ত্বকে চকচক করছে। সেজেগুজে নিজেকে দেখে নিজেই খানিক লজ্জা পেয়ে ফোনটা হাতে তুলে নিয়ে ইয়ানা ঘর থেকে বেরিয়ে আশেপাশে একবার ভালো করে দেখে নেয়। তারপরে শাড়ির কুচি সামলে নিয়ে ছুট লাগায় ইনশিয়ার ঘরের দিকে। ঘরের দরজা পা রাখা মাত্রই থমকালো ইয়ানা। ইনশিয়ার ঘরে তখন ছিল ইনশিয়া, ইরফান, পরি আর ঋতু। ওরা লুট্টু খেলছিল। বোম্বাই থেকে ট্রিটমেন্ট নিয়ে সপ্তাহখানেক হলো ফিরেছে পরি। মোটামুটি সুস্থ সে। বছরখানেক ফুল রেস্ট দেওয়া হয়েছে তাকে। এমন তো অবস্থায় চেম্বারে বসতে পারছে না। ঘাবড়েছে ইয়ানা মেজ দাদানকে দেখে, যার ভয়ে শেষ এতক্ষণ আশেপাশে দেখে এসেছে। এখানে সে সেই বাঘটাকেই পেল। এরা সবাই হাঁ করে ইয়ানাকে দেখছে। পরীর চোখে মুখে চাপা আনন্দের ছটা মেয়েকে দেখতে পেয়ে। ভারী স্বাস্থ্য মেয়েটার রূপ লাবণ্য দিনকে দিন বাড়ছে। শাড়িতে একেবারে পরিণত নারী লাগছে মেয়েটিকে। ঋতু আর পরি মিলে মেয়ের প্রশংসা পঞ্চমুখ। ইনায়া আড়ষ্ট হয়ে ইনশিয়াকে বলো, আপু পুল সাইডে চলো না, আমার দুটো ছবি উঠিয়ে দেবে। ইনশিয়াও তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালো। দুবনে পুল সাইডে যাওয়ার পথে স্বামীনের সামনে পড়ল। ইয়ানাকে দেখে আত ফুলল তার বড় বাবা। মাথা হাত বুলিয়ে বলল, একেবারে রানীর মতো লাগছে আমার ছোট আম্মাকে। ইনশিয়া হাসতে হাসতে বলে, হ্যাঁ পাপা, মোটি রানী। ইনায়া লজ্জা পেল। স্বামী ওয়ালেট থেকে একটা 2000 টাকা চকচকে নোট ইয়ানার হাতে ধরিয়ে দিয়ে, ইয়ানার প্রথম শাড়ি পরা উপলক্ষে বলো চকলেট কিনে খেতে, ছোটোবেলার মতন। ফুল সাইডে এসে ফটো বুথের সামনে দাঁড়াই ইয়ানা। পারিবারিক অনুষ্ঠানগুলো যেন স্থায়ীভাবে এই বুথটা করা হয়েছে। ইনশিয়াকে উচ্ছ্বাসিত কণ্ঠে ইনায়া বলো, আপু ছবিতে আমাকে যেন মোটা না লাগে, বুঝেছ? ফোনটা উল্টো ধরে ছবি নেওয়া। চুপচাপ দাঁড়া, আমাকে শেখানো প্রয়োজনে কীভাবে ছবি তুলতে হয়। এক নাগারে 12খানা ছবি তুলে থামলো ইনশিয়া। ইহানা ছুটে এসে ছবিগুলো দেখলো। সবকটা ছবি ভীষণ সুন্দর হয়েছে। লম্বা একটা ধন্যবাদ দিল বোনকে। তার চোখ দিয়ে ঠিকরে বেরিয়ে পড়ছে তার উচ্ছ্বাস। ইনশিয়া আর চোখে বোনের মুখে উস্ত্রে পড়া আনন্দ দেখে বলো, আচ্ছা বলতো হঠাৎ শাড়ি পরলি কেন? ফোনের স্ক্রিনে আঙুল চালানো বন্ধ হলো ইনায়ার। আস্তে ধীরে বোনের মুখের পানে দৃষ্টি রেখে আমতা আমতা করে বলো, এমনিতেই ঘরের দরজা শুধুমাত্র ভিজিয়ে রেখে স্বামী ঘুরে দাঁড়ায়। আলো বিছানায় ঘুমিয়ে আছে। দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে ভদ্র মহিলা। ক্লান্ত থাকে বেশিরভাগ সময়। এছাড়াও নানাবিধ শারীরিক জটিলতা তো রয়েছেই। চলনে বলনে সেও তেজ নেই আগের মতো। এগিয়ে গিয়ে বিছানায় স্ত্রীর পাশে শুয়ে পড়ে। ঘুমন্ত স্ত্রীর দুহাতে আগলে ধরে আলো ঘুম ভেঙে হতচকে ওঠে। আলো হঠাৎ এভাবে চমকে যায় স্বামীনও। গলার স্বর খাতে নামিয়ে আলো রাগের সহিত বলে, কি হচ্ছে, এটা কি? দিন দিন কি যুবক হচ্ছেন নাকি? স্বামী মহাবিরক্ত এমন ক্ষুদ্র অপমানে। সে পাল্টা জবাব দেয়, কি আশ্চর্য, বুড়ি হয়েছি বলে বউকে ঝাপটে ধরে
শুতেও পারবো না। আলো চোখ সরু করে তাকিয়ে আছে। খানিক বাদে বলো, কেন পারবেন না? বউকে কোলে নিয়ে শুয়ে থাকতে পারবেন। আপনাদের খায়েশ তো বুড়ো হলেই 4 ডিগ্রি বেড়ে যায়, কিন্তু বুড়ো হয়েছেন বলে আজকাল দরজা লাগাতে ভুলে যান। তারপরেই যে রং ঢং করতে আসেন। এখন ছেলে মেয়েগুলো ঘরে ঢুকলে কি ভাববে? ব্যাকুল লোক। একটা তপ্ত শ্বাস ফেলে স্বামীন উঠে বসলো। মুখটা কেমন গম্ভীর হয়ে উঠেছে তার। সোজা গিয়ে দরজা সিটকেনি তুলে এসে বিছানার ওপাশে ফিরে শুলো। সে তার স্ত্রীর আচরণে মাইন্ড করেছে, সেটা বোঝাতে যাচ্ছে। আলো শাড়ির আঁচল মুখে চেপে কিছু সময় হেসে স্বামীনের পাশে শুয়ে থাকে। পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। মুহূর্তে ইয়াসা মির্জা অভিমানী বেলুন চুপসে গেল। কারণ ইয়াসা মির্জা নির্লজ্জ তার বইয়ের কাছে। স্বামীর কাঁচা পাকা চুলে হাত বুলিয়ে আলো আদুরি গলায় বলতে লাগলো, চেহারাটাকে দেখি না মাসখানেক হলো, ওকে গিয়ে নিয়ে আসুন না। এত ভালো ভালো রান্না গলা দিয়ে নামে না আমার। সপ্তাহখানেকের জন্য নিয়ে আসুন, আনবো। শান্তর অফিস থেকে ছুটি পাক। ও এখন রিটায়ারমেন্ট নিয়ে নিলে পারে। অযথা খাটনি কী আর করবে? একাকিত্ব দূর করতে কাজের মাঝে থাকে। সেজন্যই তো বারবার পাত্রী দেখতে চেয়েছি। হঠাৎ কিছু একটা মনে পড়ল স্বামীনের। উঠল আলো। স্বামীর ফোনটা হাতে নিয়ে কিছু একটা দেখে বলো, ভালো কথা মনে পড়েছে। জামিলের ছেলে জাহিনের খালা শাশুড়ি আছে বুঝলে, পূর্বালী ব্যাংকে চাকরি করে। বয়স 45-এর কাছাকাছি। ভদ্রমহিলা বন্দা, তাই কখনো বিয়ে হয়নি। ভাই বোন মানুষ করেছে আজীবন। এখন কি এ বয়সে আপনজনরা ধরে বেঁধে সংসার বাঁধতে চাইছে? জামিল বলল, শান্ত রাজি থাকলে সে কথা এগোবে। আলো আপত্তি সুরে বলো, কী সব বলেন? শান্ত ভাই মানবে না। দেখি আগে আসুক। সেহা সেই দিন আমাকে সরাসরি বলছে ফোনে ওর বাবাকে বিয়ে করিয়ে দিতে চায়। এখন একটা বিহিত করতে হয় বুঝলে। আলো মেলান হেসে বলল, ও অনেক বুঝদার হয়েছে তাই না? মেয়র সাহেব ঠিক ঈশিতা আপুর মতো হয়েছে ও। মাটাকে অনেক ভালো রাখুক আল্লাহ। এই পেপারসগুলো ভালো করে দেখে নিন আঙ্কেল, এখানে কোনো ভুল আছে কিনা। রাশিদ খান চশমা খানিকটা ঠেলে মনোযোগ দিল ডকুমেন্টসগুলোতে। অস্ফুট বলল, না পেপারস ঠিক আছে, তবে 30 লক্ষ টাকা লোন কী করবে? প্রেরণা নড়ে চড়ে বসল। স্মিথ হেসে বলল, কেটারিং সার্ভিসের বিজনেস শুরু করতে যাচ্ছি, ছোট পরিসরে। 1 কাপ চা প্রেরণার সামনে এনে রাখল রাশিদ খানের স্ত্রী পলি। প্রেরণার কথায় স্বামী স্ত্রী উভয় বিস্মিত। পলি বলল, আর তোমার রেস্তোরাঁ? সেটাও থাকবে। পলি হেসে বলল, পারো বটে তুমি, দম আছে। রাশিদ খান কাগজপত্র সব কিছু পর্যবেক্ষণ করে বলল, সবই ঠিক আছে, ঝামেলা হবে না। তবে লাগবে বলো, আমি হেল্প করব। প্রেরণা বিনয়ের সাথে মাথা ঝাঁকায়। রাশিদ খান ইভিনিং ওয়ার্কে চলে যেতে পলি প্রেরণার মুখের দিকে তাকায়। মেয়েটিকে ভদ্রমহিলা পছন্দ করেন, যথেষ্ট ভালো মেয়ে। তাই আফসোস মাথা কণ্ঠে বলে, আচ্ছা প্রেরণা, তুমি এত সাদামাটা কেন থাকো বলো তো? তুমি কি বুড়ো হয়ে গিয়েছো নাকি? এখন একটু সাজবে দেখি না। এমন করো প্লিজ, থাকতে না আর। প্রেরণা চা খেতে খেতে হাসল। এতপর অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আন্টি, বিধবা বাচ্চা মাদের শ্বাসটা সবাই আপনার মতো স্বাভাবিকভাবে নিতে পারে না। সমাজে এই সবটাকে আমি বড্ড মান্য করি। হয়তো মাঝে মাঝে ইচ্ছে হয় গালে মেকআপ চড়াতে। সত্যি বলছি। হেয়ালি করছে প্রেরণা। বুঝতে পারল পলি। প্রেরণা চায়ের কাপে রেখে উঠে দাঁড়ায় পলিকে বলে, আসছি আন্টি। দরজার কাছে এগিয়ে যেতে প্রেরণা থমকে দাঁড়িয়ে যায়। মুহূর্তে তার চোখ মুখ ছেয়ে যায় অস্বস্তি আর বিরক্তিতে। ঠিক এই কারণে প্রেরণা মিস্টার খানের ফ্ল্যাটে আসে না সচরাচর। রাদিফ প্রেরণার দিকে মুখ হাসি হাসি করে তাকিয়ে আছে। অদ্ভুত স্বরে বলে, কেমন আছো প্রেরণা আপু? প্রেরণা কপাল কুঁচকে ফেলে। বিরক্ত নিয়ে বলে, তুমি ভালো?
প্রশ্নটি করে উত্তরের অপেক্ষা করে না। প্রেরণা স্তপায় হেঁটে বেরিয়ে যায় ঘর থেকে। সে বুঝতে পারে না রাশিদ খান আর পলি খানের এই ছেলেটি এতটা উদ্ভুত কেন। দেখলে প্রেরণার রাগ উঠে যায়। আজকাল গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ শহরের জীবন আজকাল দিনের বেলায় বাহিরে বেরোনোটা কষ্টকর হয়ে উঠেছে সবার। কিন্তু জামির মনে হচ্ছে পৃথিবীর সব গরম সে একাই সহ্য করছে। 4 দিন যাবৎ গৃহবন্দী জামির আজ টনক নড়ছে গ্রুপ প্রীতমের মেসেজ চোখে পড়তেই প্রীতম জানিয়েছে সে সবার সাথে দেখা করতে চায়, জরুরি কথা আছে। ব্যাপারটা ভীষণ গোলমেলে। গত 2 মাস ধরে তাদের 3 বন্ধুকে পাত্তা না দেওয়া প্রীতমের সাথে দফায় দফায় ঝগড়া হয়েছে ওদের। দেখা করতে চাইলেও দেখা করতো না, ঠিকভাবে কথা বলতো না কারোর সাথে, কেমন যেন গুটিয়ে নিয়েছিল নিজেকে সব কিছু থেকে। আজ কি হলো? জামি জলদি করে সাফওয়ান আর শুভকে ফোন করে বিষয়টা নিয়ে বিশদ গবেষণা করে কোনো হেতু খুঁজে পায়নি প্রীতমের এমন আজব কর্মকাণ্ড। দামন টক্স শহরের সবচেয়ে বড় লাভ গার্ডেন বলা হলো কারণ এটা দেখতে একটা পার্ক হলো এখানে লাভ বার্ডদের আনাগোনাই বেশি। জামি, সাফওয়ান, শুভ 3 জনই যায় পড়ানায় অবাক প্রীতম তাদের মিটিং প্লেস এখানে ঠিক করেছে বলে ক্লাবে আসতে বলাতেও রাজি হলো না। আশেপাশে আনাচে কানাচে লাভ বার্ডদের ছড়াছড়ি। বিশাল আকার এই পার্কে বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান আছে, যেমন আইসক্রিম শপ, কফি কর্নার, সবাই যেখানে থেকে নিচ্ছে। প্রেমিক প্রেমিকার সাথে বেঞ্চিতে বসে আড্ডা দিচ্ছে আর খাচ্ছে। ওরা একটা অর্জুন গাছের নিচে গোলাকার টেবিল দেখে বসলো। এইখানটা নিরিবিলি। বসে প্রীতমকে ফোন করতে যাবে ঠিক তখনই প্রীতমের লাল রঙের বাইকটা ধুলো উড়িয়ে পার্কে ঢুকলো, এসে থামলো ওদের পাশে। হেলমেট সরিয়ে ওদের 3 জনের সামনে এগিয়ে এসে লোকটা চেয়ারে বসলো সে। জামি, শুভ, সাফওয়ান নড়ে চড়ে বসে প্রীতমকে সরাসরি জিজ্ঞেস করে, কী ব্যাপার বলতো? ডুমুরে ফুল আজ জরুরি তরফ। ওরা খেয়াল করলো প্রীতম মিটিমিটি হাসছে। মিনিটে মিনিটে অবাক হচ্ছে ওরা। প্রীতম বারে বারে ফোন হাতে নিয়ে কাউকে মেসেজ করছে এবং আশপাশটা দেখছিল। ওরা 3 বন্ধু প্রীতমকে অনুসরণ করে চারদিকে তাকায়। জামি বলে, কেউ আসবে নাকি? তোর ব্যাপার স্যাপার কি? প্রীতম ফোন করলো তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে। ফোন কানে ধরে রেখেই ওদের বলো, আজ তোদের সাথে কারো পরিচয় করিয়ে দিতে চাই আমি। 3 জন পূর্ণবার বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল। একসাথে বলে উঠল, কার সাথে? কাঙ্ক্ষিত ব্যক্তি প্রীতমের ফোন রিসিভ করছে। প্রীতম নিচু স্বরে বলল, কতক্ষণ লাগবে আর? পিছনে দেখো, সুমিষ্টি কণ্ঠস্বর জবাব দেয়। প্রীতম তৎক্ষণাৎ ঘুরে যায়। ওর 3 বন্ধু উকি দেয় অদূরে। পার্কের প্রধান ফটকের ধারে সারি সারি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক তরুণী। সাদা গোলাপি চুড়িদার পরনে, চুলগুলো উঁচু করে বাঁধা। তরুণী 1 পা 2 পা করে এগোচ্ছে। এতক্ষণে ওরা 3 বন্ধু মুখ হাঁ করে ঝুলে যাওয়া মতো অবস্থা। শ্বাস আটকে গেছে। এক পলক তরুণীকে দেখেছে, এক পলক প্রীতমকে। প্রীতম হাসি মুখে তাকিয়ে আছে। কাঙ্ক্ষিত তরুণী মুখ পানে মাস্ক পরিহিত, গোলগাল ভারী স্বাস্থ্য, মায়াবী আয়তকার চোখে। তরুণী ধীর কদমে এগিয়ে এসে প্রীতমের মুখোমুখি দাঁড়ায়। ওদের থেকে চোখ ফিরিয়ে জামি, সাফওয়ান, শুভ নিজেরাই নিজেদের দেখল। চোখে মুখে বিস্ময় ভাব। হতভম্ব হয়ে 3 জনের সমস্বরে বলে উঠল, নিব্বি আর প্রীতম? ঝামেলা আর প্রেরণা সম্ভবত একই মুদ্রার এপিট-ওপিট। আপাতত এই কথাটা মাথায় আসছে তার। প্রেরণার জীবনের সমস্যাগুলো ঠিক বুমেরাঙ্গের মতো। যত প্রেরণা নিজেকে সামলে নিয়ে সেগুলোকে দূরে ছুঁড়ে মারে, সেগুলো ঘুরে প্রেরণার গায়ে এসে পড়ে। স্কুল থেকে নেমে ক্লান্ত মুখে পায়ে হেঁটে যায় রেস্তোরাঁর ভিতরে। ততক্ষণে সব কিছু লণ্ডভণ্ড। চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। সাবধানী হয়ে না হাঁটলেও প্রেরণা বিধত নিঘাত। এক কোণে রেস্তোরাঁর সব স্টাফ সে ভীতসম্মত হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ।
প্রেরণা ওদের মুখের দিকে তাকালো, তবে বলল না কিছুই। ধপ করে একটা চেয়ারে বসে পড়ল সে। আপনা আপনি তার হাত চলে যায় কপালে। পাথরে দৃষ্টিতে আবারও সব কিছুতে চোখ বুলে দেখল তার 2.5 লক্ষ টাকার জিনিসপত্র ভাঙচুর হয়েছে। রাগে কাঁপছে গা, কান্নাও পাচ্ছে রাগে। সাব্বির এগিয়ে এলো। আপ্পা দিল প্রেরণাকে পানি খেয়ে শাড়ির আঁচলে ভেজা ঠোঁট মুছে প্রেরণা উঠে দাঁড়ালো। তেজি গলায় বলল, আমি থানায় যাচ্ছি। স্টাফরা সবাই প্রেরণার পথ আটকে দিল। অনুনয়ের সুরে বলল, ম্যাম, দুপক্ষের নেতারা আসছে, সালিশ বসবে। সালিশ? কিসের সালিশ? কবের? সালিশে আমি 2.5 লক্ষ টাকা পাবো। এত টাকা দেবে এই নেতারা? কার আসছে? নাম বলো। ম্যাম, লাবিব চৌধুরী আসছে, ইহান তাজ আর মির্জা আসছে। প্রেরণা দাঁড়িয়ে যায়। সাবির প্রেরণার সামনে এসে দাঁড়ায়। ম্যাম, শান্ত হন। থানা পুলিশ করে কখনো কিছু হয় না, ওনাদের আসতে দিন। আর আমি আমাদের দালানের মালিকের ফোন করছি, তিনিও আসছেন। প্রেরণা ভুরু কুচকে তাকিয়ে বলল, সাগর ভূঁইয়া, তার কাজ কি সালিশের? ম্যাম, তিনি মুরব্বী, প্রভাবশালী ব্যক্তি, আপনার দলটা ভারী থাকবে। এছাড়া 3 জন প্রেস ক্লাবের সদস্য আসছেন, একটা বিহিত করবেনই ওনারা, শান্ত হন। প্রেরণা বুঝে নিল, শান্ত হয়ে বসল। আস্তে ধীরে বলল, ঘটনা কি ঘটেছিল সেটা আবার বলো। ম্যাম, আজ আবার 2 দলের 10-12 জন করে এসেছিল খেতে। কথায় কথায় ঝগড়া লাগে, আর বাকিটা তো আপনি দেখতেই পাচ্ছেন। কেউ কারো থেকে কম নয়। কোন দল নিজেদের নেতার নামে আজে বাজে কথা শুনতে ইচ্ছুক নয়? 3 জন আহত হয়েছে ওদের মধ্যে। প্রেরণা চুপচাপ বসে রইল। রাজনীতি, এই রাজনীতি ব্যাপারটাকে প্রেরণা ভীষণ অপছন্দ করে। ঠিক এই কারণেই তবে ইহান তাজা মির্জা মতো হিংস্রতা খুব কম পরিলক্ষিত হয়েছে। বলতে গেলে প্রেরণা কখনোই লোকটার আচরণে তেমন কিছুই দেখেনি। বিষয়টা ফিল্মি হলো সত্যি। প্রেরণার কাছে মানুষটাকে সিনেমার সুশ্রী সৎ নেতা মনে হয়, অথচ বাস্তবে যাদের অস্তিত্ব আছে কিনা সন্দেহ। এই নেতাদের তাদের উগ্রমেজাজি চেলা সম্প্রদায় ডুবে ছাড়বে। স্টাফরা সবাই পড়ে থাকা চেয়ারগুলো তুলে সাজিয়ে রাখে, কাচের টেবিলগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। মেঝে ঘণ্টা খানেকের মধ্যে পরিষ্কার করে চেয়ারগুলো করে সাজিয়ে রাখে। এখানে একটু পরে সালিশ বসবে। নিচে রেস্তোরাঁ বারান্দায় দাঁড়িয়ে স্বাদে আহ্লাদের দিকে স্ত্রীকে খ্যাত করে হাসল গাজী কিচেনের মালিক মহসিন। প্রেরণা বিপদে সে ভীষণ মজা পেয়েছে। একদলা থুতু মাটিতে ফেলে বলল, লাল রঙের BMW এসে স্বাদে আহ্লাদের সামনে এসে থামে ঠিক বিকেল 4টার সাথে। নেমে ক্ষণিকের জন্য দাঁড়িয়ে লম্বা পা ফেলে ভিতরে ঢুকে সে। রেস্তোরাঁ যখন গম গম করছিল পুরুষ মানুষের হাড় ডাকে, এখন এখানে সালিশ বসবে। সমঝোতা হলে প্রেরণা ক্ষতিপূরণ পাবে, নয়তো যেতে হবে আইনি লড়াইয়ে। যেটাই করলে জানার কথা প্রেরণা পাবে। বাবজিকা গুল্ল সাগর ভূঁইয়া এসেছেন কিছুক্ষণ আগে। 4 বছর আগে প্রেরণা 20 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে 4 বছরের জন্য ভাড়া নিয়েছিল এই দালানটি সাগর ভূঁইয়ার। প্রত্যেক মাসে যাকে 18,000 টাকা ভাড়া পরিশোধ করতে হয় প্রেরণার। আরও এসেছে রুলিং পার্টির সংগঠনের নেতা লাবিব। ইয়ান গিয়ে সবার সামনে দাঁড়িয়ে প্রেস ক্লাবের 2 জন সদস্য উঠে দাঁড়িয়ে ইহানের দিকে হাত বাড়িয়ে দেয়। বিষয়টা লাবিবের পছন্দ হয় না, তার মুখে দেখেই বোঝা যাচ্ছে। ইহান সবার মুখের দিকে এক পলক করে তাকায়, এরপর দৃষ্টি গিয়ে স্থির হয় সাগর ভূঁইয়ার দিকে। কেউ কাউকে পাত্তা দিল না যেন, শুধু দেখাদেখি সালাম বিনিময়। প্রেরণা এতজন পুরুষ একসাথে দেখে কিছুটা অস্বস্তিতে পড়ল। আঁচলটা টেনে হালকা ঘোমটার মতো করে দিয়ে এগিয়ে আসতে ইহান ঘুরে দাঁড়ায়। অত্যল্পকাল শতাব্দীময় নীল অন্ধকারে দৃষ্টি মেলাতে ইহানে থমকে যায় সে। এখানে একটা সিরিয়াস ইস্যু শুরু হয়ে এসেছে। ভুলে গেল ক্ষণিকের জন্য। বড় মাকে বলো। তেমন কিছু না বড় মা। খানিক মুগ্ধতা কথাটি স্মরণে আসতে সে টের পেল সামনের ভদ্রমহিলা
ইহানের অস্তিত্ব বাড়িয়ে দিচ্ছে তার কদমে কদমে, যা ইহানের ব্যক্তিত্বের সাথে বেমানান। বেহায়া চোখ ওই নীল থেকে সরাতে পারছে না। মাথার ভেতর কোথাও একটা থেকে 2-3 জনের নাম না জানা কেউ শুধায় তাকে, কেন বলো তো ইহান মির্জা, বারবার তোমার সাথে এই মহিলার সাক্ষাৎ হয় কেন? আর সব থেকে বড় কথা, সাক্ষাৎগুলো ঝামেলাবিহীন হয় না কেন? হুমকি ধামকি আপা নাকি ঝামেলা আপা? কে এ? নিপি আর প্রীতম। এতটাই জোরালো ছিল ওদের সম্বোধন। ইয়ানা চমকে উঠল শুনে। ঘুরে প্রীতমের 3 বন্ধুর দিকে তাকিয়ে থাকে, দৃষ্টিতে তার হতভম্ব ভাব। মুখ থেকে মাস্ক খুলে ফেলে প্রীতমের পাশে ঘেঁষে দাঁড়ায়। ওরা 3 বন্ধু তখনও ঘোরের মধ্যে ছিল। জামি তো ধপ করে পাথরের বেঞ্চে বসে পড়ল। ওদের নকল করল সাফওয়ান এবং শুভ। প্রীতম শান্ত দৃষ্টিতে কয়েক পল ওর 3 বন্ধুকে দেখে ফোঁস শব্দে একটা লম্বা শ্বাস ফেলে ইয়ানার দিকে তাকায়। নিচু স্বরে বলে, গরম লাগছে, কোল্ড ড্রিঙ্কস খাবে? ইয়ানা মাথা ঝাঁকালো। ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি বলে প্রীতমের কাছ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস বুথে ঢুকলো। ইয়ানা বসে পড়ল ওদের 3 বন্ধুর সামনে। আর চোখে সবার দিকে তাকিয়ে দেখতে পেল ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে ইয়ানাকে দেখছে। মুখভঙ্গি থমথমে। ইয়ানা একটা ঢোক গিলে নিল। আমতা আমতা করে বলল, কেমন আছেন ভাইয়ারা? 3 জন একই সাথে বরফ ঠান্ডা গলায় বলে উঠল, শখে আছি শত্রুর বোন। ইয়ানা লটকানো মুখ নিয়ে বসে রইল মাথা নিচু করে। নীরবতা ভাঙল জামি। টেবিলে সজোরে একটা চাপড় মেরে দাঁতে দাঁত চেপে বলেছিলাম না দূরে থাকতে আমার বন্ধু থেকে। ইয়ানা কোনো হেলদোল নেই, সে চুপ করে রইল। প্রীতম এসে ইয়ানার পাশে বসলো। এক এক করে ইয়ানার হাতে কোল্ড ড্রিঙ্কস, টিস্যু পেপার ধরিয়ে দিল, যেন প্রীতম কাজগুলো করতে অভ্যস্ত ভীষণ। ওরা 3 বন্ধু শুকনো মুখে সেটাই খেয়াল করল। প্রীতম আদুরি গলায় ইয়ানাকে বলো, জ্বর এসেছিল আবারও? মাথা নাড়া ইয়ানা। সে ব্যস্ত কোল্ড ড্রিঙ্কস গিলতে। শত্রুর বোনের সাথে এত লুতুপুতু ভাব ভালোবাসা দেখে ফুঁসছিল ওরা 3 বন্ধু। এবার আর ধৈর্য রাখতে পারল না জামি। দাঁতে খিচিয়ে বলল, এবার বলবি অঘটনটা কিভাবে ঘটল? প্রীতম ওদের দিকে তাকালো, বলল, শোন। খেতে খেতে হঠাৎ কাশি উঠে গেল ইয়ানার। প্রীতম কথা থামিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই দৃশ্য আর হজম হচ্ছিল না জামিরের। রেগে মেগে উঠে দাঁড়িয়ে বলল, এই আমরা চললাম। দাঁড়া বলছি তো। ধমক খেয়ে 3 জন পুনরায় বসল। প্রীতম আশেপাশে এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে বলে, হয়ে গিয়েছে, অ্যান্ড অ্যাম হেল্পলেস, ফেঁসে গিয়েছি আমি। ইয়ানা আর চোখে কয়েক পল প্রীতমকে দেখে নিয়ে লজ্জারাঙা মুখটা নিচু করে বসে থাকে। জামি বলল, কে আগে এগিয়েছে? প্রীতম আর ইয়ানা দুজন দুজনের দিকে তাকায়। তাদের দৃষ্টি কথা বলছে। কি বলছে সেটা জামিরা বুঝতে পারছে না। সাফওয়ান বলল, কি হলো বল, কে আগে এগিয়েছে? প্রীতম আর ইয়ানা দুজন দুজনার দিকে দৃষ্টি রেখে বলল, আমি। চমকালো দুজনই, লজ্জা পেয়ে গেল দুজনই। তবে ওদের লজ্জা দেখে রাগে গা রি রি করছে জামির। প্রীতম জামিরের দিকে তাকালো, তারপর অত্যন্ত ঠান্ডা স্বরে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। অবাক কিসের অবাক? বাই গ্রেট ব্রোনা হাউসান, দ্য গ্রেট বুঝদার ভাই প্রীতম হাউসান একটা আহাম্মকের মতো কাজ করে অবাক হয় কেন? একটু অবাক হচ্ছি না। জামির ক্রোধ নিয়ন্ত্রণ চেষ্টা সফল হয় না। প্রীতম শুকনো মুখে এক পলক বন্ধুদের দিকে তাকায়, এক পলক ইনায়ার দিকে। শুভ বলে উঠল, কি ঘটেছিল বিস্তারিত বল। বিস্তারিত অনুভূতি বিস্তারিত ব্যাখ্যা কিভাবে দেয় বুঝতে পারছে না প্রীতম ইয়ানা। তবে যা হয়েছে এ 2 মাসে, যা কিছুর মধ্যে নিয়ে দুটি মন গিয়েছে, বর্ণনা তার বাদ জানি কিছু। ইয়ানা মেসেজ দিতে থাকে কিছুদিন, প্রীতম তাকে ইগনোর করা। যখন ইয়ানা মেসেজ দেওয়া বন্ধ করে দিল, তখন প্রীতমের ইয়ানাকে মেসেজ দেওয়া, সব কিছু বলতে লাগলো বন্ধুদের সাথে।
যেসব কিছু তার বন্ধুরা কখনো জানেনি। শুরুতে প্রীতমের উপেক্ষা বুঝতে মোটেও অসুবিধা হয়নি ইয়ানার। নিজেই গুটিয়ে নিয়েছিল নিজেকে। তারপর হঠাৎ একদিন মেসেজটা প্রীতমের থেকে এসেছিল। ইহানের দলীয় অফিসে প্রায় যাওয়া আসায় লেগে থাকতো জামি প্রীতমের। ইহান থেকে অল্প স্বল্প জানতে পারে ইহানা অসুখের ব্যাপারে। নিউমোনিয়া বাঁধিয়েছে, হসপিটালাইজ সে। সংযমের শক্ত বাঁধটা ভেঙে প্রীতম লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়েছিল ইয়ানাকে। তখন উপেক্ষা ইয়ানা করছিল প্রীতমকে, কড়া করে শুনিয়ে দিয়েছিল কঠিন কঠিন কথা। বলেছিল পাপা, বড় পাপা, মেজো পাপা, দাদানের পরে এতটা হ্যাংলা আমি আর কারো সাথে হইনি। আপনি যান, বোকামি করে ফেলেছি, এত মেসেজ আর কখনো দিব না। প্রীতম সেদিন চুপ করে ইয়ানার মুখের দিকে তাকিয়েছিল। বাচ্চা সুলভ তরুণী এত অহেতুক অভিমান দেখে তার মুখে হাসি পেয়েছিল। বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি মন। এই মনে প্রীতমের জন্য অনুভূতি সৃষ্টি করলে সে যে ঘোর বিপদে পড়বে তা এখনও ঠাউর করতে পারছে না তরুণী। প্রীতম সেদিন কিছু না বলে চলে এসেছিল হসপিটাল থেকে। ইয়ানা সেদিন হঠাৎ খুব কান্না পেয়েছিল। তার মন হচ্ছে সে যদি মোটা না হতো তাহলে লোকটা অত্যন্ত ইগনোর না করে ভদ্রভাবে দুটো উত্তর পাঠিয়ে দিত। ইয়ানা কি বেহায়ের মতো তার পিছু পড়ে থাকবে নাকি? চেনা জানা হয়ে থেকে হয়তো সবসময় নিজের শরীরের দিকে তাকিয়ে ইয়ানা ভেবেছিল তার এই মোটা ভারী স্বাস্থ্যের জন্য সে বুঝি কোনো সুন্দর ছেলে চেনা জানা হয়ে থাকার যোগ্য নয়। হসপিটাল থেকে ফিরে নিজেদের ঘরবন্দি করে রেখেছিল ইয়ানা। তখন মাম্মা পাপা ছিল না দেশে। নিজের প্রতি বিতৃষ্ণা ধরে গিয়েছিল তার। ডিপ্রেশনে ভাসতে ভাসতে মন কোথাও গিয়ে ঠেকলো, করে ফেললো আর একটা বোকামি। ডাক্তারের নিষেধ অমান্য করে নিজের চর্বি কমানোর জন্য কৃত্রিম হেলথ ড্রিঙ্কস খেতে শুরু করলো বাড়ির সবাইকে লুকিয়ে। যা ছিল তার জন্য মরণঘাতী। এক সপ্তাহ মাথা অসুস্থ হলো। আবারও তাকে হসপিটালে নেওয়া হয়। প্রীতম রূপসী থেকে এসব শুনে ছুটে গিয়েছিল হসপিটালে। কখনো রেগে কখনো নর্মস্বরে দীর্ঘ সময় বুঝিয়েছিল ইয়ানাকে। ইয়ানা সেদিনও চুপ করেছিল। সুস্থ হয়ে বাড়িতে ফিরে নিজের মনকে যখন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছিল, পড়াশোনা মনোযোগী হয়ে উঠেছিল, ঠিক তখনই একদিন প্রীতম বাইকে এক সুন্দরী স্লিম মেয়ে দেখে মাঝে রাস্তায় কান্নায় ভেঙে পড়ছিল ইয়ানা। বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ করে প্রীতমকে ফোন করে অনেক কথা শুনিয়েছিল সেই দিন। প্রীতম আসলে তাকে ভারী স্বাস্থ্যের জন্য রিজেক্ট করেছে, অন্য কোনো কারণে নেই। এটাই ছিল তার কথার সারমর্ম। বন্ধুরা ছাড়া ইয়ানার মনের তাণ্ডব বাড়ির কেউ জানতে পারেনি। সেই দিন রাতে ইয়ানার জ্বর পড়ে যায়। 3 দিন ভোগে পূর্ণবার হসপিটালে স্থান হয় তার। সেই দিনও গভীর রাতে প্রীতম গিয়েছিল হসপিটালে। তার পরের দিনও গিয়েছিল, তার পরের দিনও। অপেক্ষা করতে করতে বুঝদার প্রীতম হাউসার নিজেও কখনো অবুঝের মতো পিছলে গেল বিশেষ এই মিষ্টি দেখতে শান্ত অবুঝ মেয়েটির প্রেমে তার ক্ষুণাক্ষরে টের পায়নি সে। হসপিটালে দিনগুলোতে শেষ দিন যখন প্রীতম খেই হারিয়ে ইয়ানার হাতে একটা আঙুল ধরে ফেলেছিল, তখন ওই কথাটা প্রীতমের মাথায় একেবারে জন্ম আসেনি। এই পরিণতি খুব খারাপ হতে পারে আসেনি কথাটি প্রীতমের মাথাতে। তারপর থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে টেক্সট কল অনুভূতিকে লাই আশকারা সব কিছু দেওয়া হলো। বেহায়ার মতো তরতরিয়ে বাড়তে থাকলো অনুভূতি। যে অনুভূতি ইয়ানার মতো বড়লোকের আহ্লাদী নিব্বি মেয়েগুলো এড়াতে পারে না, যে অনুভূতি প্রীতমের মতো বাস্তববাদী বুঝদার ছেলেগুলো এড়াতে পারে না। কারণ এই অনুভূতিগুলো হবারই ছিল। ডেস্টিনি হাত ধুয়ে পিছনে পড়েছিল দুজনের চেয়ে। গালে হাত দিয়ে ওরা 3 বন্ধু প্রীতম ইয়ানার দিকে তাকিয়ে আছে। প্রীতম সংক্ষেপে সবটা বলে চুপ হয়ে যায়, তার দৃষ্টি নত। জামিরা 3 জনই একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে একসাথে বলে ওঠে, বুঝলাম। কি বুঝলি? প্রীতম ওদের মুখের দিকে তাকিয়ে জানতে চায়। জামি বলে,
আমার কাছে মন হয়েছে নিব্বানিব্বির প্রেমের কাহিনী শুনলাম এতক্ষণ ধরে। ইনায়া প্রীতমে হতাশ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। সারফান মাঝখান থেকে বলে উঠল, তোরা কি আদৌ ভাবছিস না বিষয়টা এতটা সহজ হবে না তোদের সামনে? নাকি পাংখা মেলে উঠতে উঠতে ভুলে গিয়েছিস ইরফান মির্জার কথা? প্রীতম ইয়ানার দিকে এক পলক তাকায়। এতপর সারফানের কথার জবাব বলে, ভুলিনি। ইহান ভাইয়াকে মানিয়ে নিতে পারলে ওকে ম্যানেজ করা যাবে, তাই আপাতত ওসব ছোটোখাটো ঝামেলা নিয়ে ভাবতে যাচ্ছি না। ছোট? চেঁচিয়ে উঠে জামি। প্রত্যেকে হচকায়। ডান হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে সাইজ বোঝানোর ইশারা করে জামি আবারও বলে, ছোট? ইরফান মির্জাকে তোর ছোটোখাটো ঝামেলা মনে হয়? পরপর শুভ বলে, প্যারা মে আন্দার হো গায়া। ফড়িং হয়ে উঠছিস, পরে যখন ধপ করে নিচে পড়বি তখন চিৎকার দিয়ে কেঁদে কুল পাবি না। প্রেস ক্লাবের সভাপতি প্রেরণার দিকে তাকিয়ে বলল, তো বলুন আপনার সর্বমোট কত টাকা ক্ষতি হয়েছে? সাব্বির ক্যালকুলেটর হাতের পাশে দাঁড়িয়ে ছিল। প্রেরণার বদলে উত্তরটা সে দেয়, জি 2,43,700 টাকা। দু দলে সবাই সালিশে উপস্থিত। পরিবেশ স্বাভাবিক শান্ত। এখনও অবধি কোনো দলেই কাউকে উচ্চবাচ্য করেনি। আর ইহান তাজা মির্জা উপস্থিতির দল, তার দলের ছেলেরা তো একেবারেই সাহস করবে না এমন দুঃসাহস দেখানোর। সাগর ভূঁইয়ার দৃষ্টি স্থির রেখেছে প্রেরণার দিকে। এই নিয়ে বার দুয়েক দেখা হয়েছে তার সাথে প্রেরণার। অনেক শুনেছে সে প্রেরণার কথা অনেকের কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। পুরুষ মানুষগুলো থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে প্রেরণা। মাথা অর্ধেকটা ঘোমটা তুলে রাখা। সবিনয় বলে উঠল, আমি যদি ক্ষতিপূরণটা না পাই তবে আইনের লড়াইয়ে যাব, ব্যতীত আমার কোনো উপায় থাকবে না। আশা করছি আপনারা দুই দল বিষয়টা সমঝোতা করবেন। ইহান এক পলক ঘাড় ঘুরিয়ে দেখল প্রেরণাকে। জানালার কাজ গলিয়ে আসা শেষ বিকেলের আলো শুভ্র ত্বকে কমলা ছাট এনেছে। ওই মুখমণ্ডল ঠিক যেন এক ফালি কমলা রঙের রোদ। ইহান চোখ নামিয়ে নিয়ে রাশভারী আওয়াজে বলে, আমার ছেলেদের ক্ষতিপূরণ দিতে অসুবিধা নেই। লাবিব দোনামোনা করল। ইহান তাজওয়া মির্জা সেই সালিশে মারাত্মক দেখিয়েছে। নাম কিনে নেবে সেটা সে চুপচাপ দেখতে পাবেন না। অগত্যতা সেও জানতে দিল না। ক্ষতিপূরণ দেওয়া হবে তার ছেলেদের পক্ষ থেকে। প্রেস ক্লাবের সভাপতি এবং বাকি দুজন সদস্য উকিল ডেকে একটা স্ট্যাম্প পেপারে উভয় থেকে সই সাবুত নিয়ে সবটা সামলে দেয়। সৌজন্যতার খাতিরে প্রেরণা সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করে। সালিশ ভাঙে ঠিক মাগরিবের আজানের আধ ঘন্টা পূর্বে। এক এক করে বেরিয়ে যায় প্রেস ক্লাবের সদস্যরা, লাবি চৌধুরী লোকজন। ইহান উঠে দাঁড়ায়। সাগর ভূঁইয়া এক পলক তাকিয়ে থাকে। বলো, তোমার বাপ চাচাদের শরীর ভালো? জি আলহামদুলিল্লাহ, সংক্ষেপে উত্তর ইহানের। দলের ছেলেদের নিয়ে বেরিয়ে যাওয়ার আগে ইহান শেষবারের মতো প্রেরণার দিকে তাকায়। সৌজন্যতার খাতিরে বলে, আসছি। প্রেরণা মৃদু স্বরে বলে, জি। আবার কোনো অসুবিধা হলে জানাবেন। আর মনে হচ্ছে হবে না যদি আপনারা আপনাদের দলের ছেলেদের সঠিক শিক্ষা দেন, হেসে বলো প্রেরণা। কণ্ঠে জেদ নেই এখন। ইহান প্রধান ফটকের দিকে পা বাড়াতে একপাশে হাসলো কারণ তার অবচেতন মন প্রেরণাকে বলছে আবার ঝামেলা হোক। নিজের কাণ্ডে নিজেই বেশ বিব্রত ইহান। গম্ভীর মুখে অহেতুক হাসি। ছেলেগুলো ভাইকে দেখছে কৌতূহলী হয়ে। ইহান মুখে গাম্ভীর্য ফিরিয়ে এনে ওদের বলে, হোয়াট? কিছু না ভাই। গাড়ির কাছে এসে দাঁড়ায় ইহান। ছেলেদের ভালো করে হুমকি দিয়ে বুঝিয়ে দিয়েছে ভবিষ্যতের সাদে আহ্লাদের থেকে দূরে থাকতে। বেচারা ইহান তাজওয়ার মির্জা তখনও বুঝতে পারেনি ছেলেগুলো সাদে আহ্লাদের থেকে দূরে থাকলেও সে থাকতে পারবে না, কারণ ডেস্টিনি। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। বাড়ি থেকে বারবার কল আসছে
ইনায়ার নাম্বারে। ফোনটা তার সাইলেন্ট মোডে ছিল, তখনও টের পায়নি। ইয়ানা ব্যস্ত লাজানিয়া খেতে। জামিরা 3 বন্ধু চলে যাওয়ার পরে প্রীতম তাকে নিয়ে এসেছে এখানে, শহরের সব থেকে প্রসিদ্ধ ইটালিয়ান রেস্টুরেন্ট এটি। তাড়াহুড়ো করে খাচ্ছিল ইয়ানা, এক্ষুনি বেরোতে হবে। আশেপাশে তাকাচ্ছে না সে। প্রীতম এক দৃষ্টি ইয়ানার দিকে তাকিয়ে হাসছিল মিটিমিটি। ইয়ানা খেতে খেতে এক পলক চোখ তুলে তাকাতে প্রীতম চোখ নামিয়ে নেয়। গাল ভর্তি লাজিয়ে নিয়ে ইয়ানা গম গম করে বলে, কি দেখছো? কিছু না, তুমি খাও। অস্ফুট বলল প্রীতম। আমাদের পরিকল্পনার কথা মাথায় আছে? জি আছে, বাধ্য ছেলের মতো জবাব প্রীতমের। ইয়ানা আবারও মনোযোগী হয়ে ওঠে। হঠাৎ বলে, আচ্ছা শোনো, পার্সেল করে দিতে বলো তো ওয়েটারকে। কেন? বাড়িতে নিয়ে খাবো না, এগুলো আমি এখানেই খাবো। তুমি আরও 2টো পার্সেল করে দিতে বলো। পার্সেল 2টো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রীতম। ইয়ানার সাথে তার যুদ্ধ গিয়েছে বিল পেড করা নিয়ে। ইয়ানা কিছুতে পার্সেল 2টো বিল প্রীতমকে দিতে দিবে না। অগত্য হার মেনে নেয় প্রীতম। ইয়ানাকে ক্যাবে তুলে দেওয়ার আগে পার্সেল 2টো তাকে দিতে গেলে ইয়ানা হেসে বলে, এগুলো তুমি নেবে। এগুলো প্রণমীকে তার ভাবি আর শুদ্ধকে তার মামি দিয়েছে। ওদেরকে বলবে কিন্তু। হাসল প্রীতম মুগ্ধতা নিয়ে। তার নিব্বি প্রেয়সীকে দেখতে থাকলো। ক্যাব ছেড়ে দেওয়ার পরে প্রীতম সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়েছিল। সুদর্শন চেহারা, লেপ্টে আছে সন্তুষ্টর হাসি, স্নিগ্ধ মলিন সরল হাসি। অফিস থেকে সরাসরি শপিং মলে এসেছে ইরফান। তার পরনে ফর্মাল প্যান্ট শার্ট আর টাই। বন্ধুরা হঠাৎ ফোনে জানিয়েছে ওরা সবাই এখানে। ইরফান গ্যাংয়ের অন্যতম সদস্য অধরা, যার কিনা 2 মাস বাদে বিয়ে। তার হবু বরের সাথে শপিংয়ে এসেছে সে। হবু বরকে বন্ধুদের সাথে পরিচয় করে দেবে আজ। এরা সবাই মলে ফুড গাউঞ্জে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ইরফানের ফোন বেজে উঠল। ইরফান ফোন নিয়ে খানিক দূরে গিয়ে দাঁড়ালো। শপিং মলে কিড জোনের ঠিক পাশে। ফোনের ওপাশ থেকে রাফি বলল, দোস্ত ইয়ানা কোথায়? ইয়ানা এখন বাড়িতে। কেন বাড়িতে? না মানে আজ ওয়েস্টক্যাপের সামনে একটা ছেলের সাথে একটা মেয়েকে দেখলাম, বুঝলি? ছেলেটার মাথা হেলমেট ছিল আর মেয়েটা মুখে মাস্ক। আমার এক পলক দেখে মনে হয় মেয়েটা আমাদের ইনো। ইরফানের মুখভঙ্গি গম্ভীর হয়ে উঠল হুট করে। বলল, আচ্ছা দেখছি রাখ। ফোন কেটে চিন্তিত ভঙ্গিতে ইরফান ঘুরে দাঁড়াতে তার পা 2টো পুনরায় স্থির হলো। নিমিষে চাউনির সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার পা থেকে মাথা অবধি চেয়ে গেল। একটু নড়ল না ইরফান, একটুও না। কপালে ভাঁজ শিথিল হলো তার। দাঁড়িয়ে রইল অপলক। প্রণমীকে কিড জোনে রেখে মিস জেনি গিয়েছে ওয়াশরুমে। ডায়াবেটিক্সের পেশেন্ট কিনা, যততত্র প্রয়োজন পড়ে ওয়াশরুম। প্রণমী চুপচাপ দাঁড়িয়েছিল। বাচ্চারা হৈ হৈ করে খেলছে। ভিডিও গেমের রিমোট কন্ট্রোল হাতে দৌড়াদৌড়ি করছিল 2টো 8-9 বছরের ছেলে। ছুটতে ছুটতে এসে প্রণমীর পায়ে পড়তে প্রণমী আঁতকে উঠে পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খেল। হঠাৎ হাত থেকে ছড়িটা পড়ে গেল তার। ইরফান স্থির দৃষ্টিতে সবটা দেখছিল। এরপর ধীর কদমে এগিয়ে গিয়ে কয়েক মুহূর্তে প্রণমী চোখের দিকে তাকিয়ে থেকে ঝুঁকে ছড়িটা হাতে তুলে নেয়। কে? ভীত কণ্ঠে প্রণমী, গলা কাঁপছে তার। প্রণমী আবার বলল, মিস জেনি। ইরফান প্রণমীর চোখ থেকে দৃষ্টি সরিয়ে বলে, আচ্ছা তোমার বাবা মা কি সবসময় এখানে তোমাকে ল্যাং খেতে রেখে যায় একা? চমকায় প্রণমী। খুব কাছে দাঁড়িয়ে লোকটা। সে বুঝতে পারল কণ্ঠ শুনে। ঘাবড়ে গিয়ে নিজে গায়ে ওড়না ঠিক করতে ব্যস্ত হলো। ইরফান সেটি দেখে হাসল, বক্র হাসি। তাচ্ছিল্য নিয়ে বলল, ভয় নেই, আমি ছেলে ধরা নই। কি চাই? কাট বলতে চাইল প্রণমী, পারল না। ইরফান বরফ ঠান্ডা গলায় বলল, তোমার ছড়িটা দিতে চাই
হাত পাতো। পূনমী বিব্রত ভঙ্গিতে হাত পাতল। ইরফান ছড়িটা হাতে তুলে দিয়ে আবারও পূনমীকে ভালো করে খেয়াল করলো। চোখ, ঠোঁট, গলা, গালে লাল তিল, চোখের মণি সব দেখল। মির্জেনি এসে দাঁড়ায় সেখানে। বলল, কি হয়েছে পূনমী? পূনমী নড়ে চড়ে উঠে বলল, মির্জেনি এসেছেন? ইরফান হেসে বলল, জিনি? তুমি জিনি নিয়ে ঘোরো নাকি? পূনমী বিরক্ত হয় খুব। মির্জেনি এসে ধরতে সে কণ্ঠ বিরক্ত ভাব ফুটে বলে, তাড়াতাড়ি চলুন এখান থেকে। এদের প্রস্থান দেখে ইরফান বাঁকা করে হাসল। দীর্ঘ সময় সেদিকে তাকিয়ে থেকে ভিড় করে বলল, এই মেয়ে কাঁপাকাঁপি রোগ আছে, তাই আরও 2 মার্ক কাটা। মির্জা বাড়ির বড় বউ আলো বাড়াবাড়ি করে। এ কথাটি ইনশিরাও হাড়ে মজ্জা বিশ্বাস করে। আজ যেন সেই বাড়াবাড়ি মাত্রা ছড়িয়ে গিয়েছে। আলো তার হাতে একটা কমলা রঙের জামদানি শাড়ি নিয়ে অগ্নিমূর্তি রূপ ধারণ করে আছে। ইনশিরারও থোড়াই পাত্তা দিল সেসব। সে ব্যস্ত ভঙ্গিতে নিজের শার্টের হাতা ফোল্ড করে পাস ব্যাগ আর ফোনটা হাতে তুলে নেয়। আজ শিল্পকলা একাডেমিতে সানরাইজ স্কুল নামে প্রতিবন্ধী শিশুদের জন্য বিদেশি সংস্থা অনুদান নির্মিত স্কুল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হবে। ইনশিরা সেই ফাউন্ডেশন সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আজ পুরস্কার পেতে চলছে। প্রতিবন্ধী শিশুদের জন্য এই বিদেশি সংস্থাটি আজ প্রায় 13 বছর ধরে কাজ করে যাচ্ছে এই শহরে। ইনশিরা তখন ক্লাস 9-এ পড়তো যখন থেকে শিশু এবং পশু পাখিদের নিয়ে কাজ করা 3-4টা স্বেচ্ছাসেবক সংস্থার সাথে যুক্ত সে। ঘরের বাইরে আর পা রাখতে পারল না ইনশিরাও। তার মাতারানী দরজা আটকে দাঁড়িয়ে আছে। আজ আলো কিছুতেই মেয়েটাকে শার্ট প্যান্ট পরে শিল্পকলা একাডেমিতে যেতে দেবে না পণ নিয়েছে সে। ইনশিরাও মায়ের সাথে কিছুক্ষণ চেঁচামেচি করে হার মেনে নেয়। তবুও মৃদু আওয়াজ তুলে 2-1 বার বলতে চেয়েছিল, তাই বলে, শাড়ি? হ্যাঁ শাড়ি, সুন্দর করে পরিপাটি করে পরিয়ে দেব তোকে, অনেক মার্জিত লাগবে তোকে। মাম্মা, আমি কখনো পরেছি শাড়ি? না পরিসনি, আজ পরবি। কত বড় একটা পুরস্কার পাচ্ছিস, অকর্মার ঢেকি মেয়ে। কিছু মহান কাজ হলে পুরস্কার হাতে নিচ্ছিস, এভাবে শার্ট প্যান্ট পরে গেছো মেয়েদের মতো, আমি যেতে দেব না। না। একটা লম্বা শ্বাস ফেলল ইনশিরাও। মিনমিন করে বলল, যা ইচ্ছে করো, তবে আমার বিরক্তি ধরে গেল কিন্তু রাস্তায় খুলে ঠুলে ফেলে দিব, বলে দিলাম। আলো অত্যন্ত নিখুঁত হাতে তার সবচাইতে প্রিয় কমলা জামদানিটা মেয়েকে পরিয়ে দিতে থাকে। ইনশিরাও মোমের পুতুলের মতো দাঁড়িয়ে আছে চুপচাপ। একবার ভাবল, পরে দেখা যাক কি আছে এই 12 হাতি লম্বা কাপড়ের টুকরোতে। যে সব মেয়েরা পাগলের জন্য। ইনশিরাও শাড়ি গুছিয়ে নিতে আলো বলে, এই শাড়িটা আমার জীবনে পরা প্রথম শাড়ি জানিস, পুরনো ডিজাইন, এখনকার জামদানির সাথে মিলবে না। বুঝলাম। আলো মিটমিটে হাসছে। ইনশিরাও বল, হাসছো কেন? আলো একটা মৃদুশ্বাস ফেলে আনমনে মেয়েকে বলতে শুরু করলো, সেই দিন আমাদের কলেজে প্রোগ্রাম ছিল, আমি ছিলাম উপস্থাপনার দায়িত্বে। তোর পাপার সাথে তখন আমার ভীষণ রকমের শত্রুতা। নাম শুনলে ইচ্ছে করতো খুন করে ফেলি। তিনি ছিলেন অনুষ্ঠানের অতিথি। সেই দিন কি হয়েছিল জানিস? কি হয়েছিল? ব্যাস পড়াতে গিয়ে তোর পাপার গায়ে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিলাম আমি ইচ্ছাকৃতভাবে। হেসে ফেললো আলো বলতে গিয়ে। ইনশিরা হাঁ হয়ে গিয়েছিল পুরো। বিস্ময় কণ্ঠে বলো, তুমি খুব ত্যাগরা ছিলে মাম্মা, সো লেম। আলো হাসছে তো হাসছেই। হঠাৎ হাসি থামিয়ে বলে, তা একটু ছিলাম। আজ শাড়িটা নামাতে সেই দিনের সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে শুরু করলো। অনুষ্ঠান শেষে আমি তড়িঘড়ি করে তোর বাবা আর তার চেলাপেলাদের চোখ বাঁচিয়ে পালাতে গিয়ে তাদের ঠিক সামনে পড়ে যাই। তোর জামিল, তোয়ব, রাহাত চাচ্চুরা আমাকে জ্বালাতনের জন্য চেঁচিয়ে বলতে লাগলো, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। ইনশিরা হেসে ফেলল। আলো মেয়ের বুকে শাড়ির আঁচল তুলে দিয়ে
মেয়ের দিকে তাকায়। নিমিষের চোখ দুটো জ্বলজ্বল করে উঠল আলোর। উজ্জ্বল শ্যামলা বনের মুখটা তীব্র মোহনীয় লাগছে। গায়ের কমলা রং জড়ানো। ইনশিয়া দেখতে হুবাহুব আলোর মতো। শ্যামলা পান পাতা মতো মুখ, ডাগর ডাগর চোখ, লালচে ঠোঁট। দেখলে মনে হয় সেই আলো। উচ্চতা একটু যা গরমিল। আলো 5 ফুট 3 আর ইনশিয়া 5 ফুট 6। ছেলে হলে উচ্চতা বাবাকে ছাড়িয়ে যেত নির্ঘাত। মেয়ের চুলগুলো আশ্রে একটা বিনুনি করে দেয় আলো। মুখেও হালকা পাউডার লাগিয়ে দেয়। ইনশিয়াও গাইগুই করেও আটকাতে পারেনি। তার কাছে হঠাৎ ভালো লাগছে মায়ের এই পুতুল সাজানো আনন্দ। যেন এক কিশোরী তার পুতুলের বিয়ে দেবে বলে সাজিয়ে দিচ্ছে। দরজায় এসে দাঁড়ালো শামিন। অনুষ্ঠানে তিনিও নিমন্ত্রিত আছে। তার মেয়ে পুরস্কার পাবে তাই ঘরে ঢুকে মেয়ের দিকে তাকাতে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল শামিন। তারপর আস্তে ধীরে আলোকে বলল, ও আসিয়া, আমার ছেলেটাকে কোথায় দেখছি না? এই মেয়েটাকে? ইনশিয়াও হেসে পাপাকে জড়িয়ে ধরল। শামিন আর আলো হাসছে। শান্তিনীরে দোতলা পশ্চিমের মাঝের ঘরটা হাসির ঝংকার মুখরিত হচ্ছে। শামিন ইনশিয়াকে প্রথম শাড়ি পরা উপলক্ষে টাকা দেয় 2000। ইনশিয়া পাপা থেকে জোর করে 1000 টাকার বেশি নেয়, কারণ সে বড় মেয়ে তাই। গাড়ি শিল্পকলা একাডেমির সামনে পার্কিং লটে রাখতে ইনশিয়া দ্রুত নামে গাড়ি থেকে। শামিন মেয়ের ছটফটানি দেখছে। আজ তার কাঁধে প্রচুর দায়িত্ব রয়েছে। অনুষ্ঠানের স্বেচ্ছাসেবিকা সে। শামিন দেখে শান্তি পায়। মেয়েটিকে সবাই যত অকর্মা ঢেকি বল। শামিন জানে তার মেয়েটি একরোখা হলেও কাজে যে দায়িত্ব দেওয়া হোক সেটা সে নিখুঁতভাবে পালন করে। পরী অসুস্থতায় শামিন দেখেছে ইনশিয়াও দায়িত্ব জ্ঞান। বিরোধ একাডেমি মিলনায়তন রুমে অনুষ্ঠান শুরু হতে আরও আধ ঘন্টা বাকি। উপস্থাপনা জন্য মঞ্চে এসে উপস্থিত হয় আবৃত্তিকার শোভন দাস আর কেয়া সরকার। ইনশিয়ার স্বেচ্ছাসেবী প্রশস্ত কক্ষে গমগম করছিল। কমপক্ষে 500-600 মানুষের ঠাসা কক্ষটিতে সারি সারি চেয়ার দখল করে আছে প্রতিবন্ধী শিশুরা। খেলাঘর ক্লাবের গুণীজন অতিথিবৃন্দ, সংস্থার সদস্য এবং দর্শক। শামীমের দর্শক সারিতে বসিয়ে রেখে ইনশিয়া গিয়েছে তার সহ স্বেচ্ছাসেবীদের কাছে। দফায় দফায় প্রশংসিত হচ্ছে সে শাড়ি পরা তরুণ। আলো মেয়েকে শাড়ি পরিয়ে 17-18টির মতো সেফটি পিন লাগিয়ে দিয়েছে বিভিন্ন স্থানে, যাতে শাড়ি হুটহাট খুলে না যায়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে অনুষ্ঠানের প্রধান অতিথিদের নাম ঘোষণা করেছে উপস্থাপক। জেলা প্রশাসন বিপুল দাস, এই আসনে সাংসদ লিকত চৌধুরী, পরে পুলিশ সুপার মঈন ফরাজি। নামটা উচ্চারিত হতে ইনশিয়া খানিকটা অবাক হয়ে তার বাবার দিকে চায়। শামিনও জানত না মঈন এই অনুষ্ঠানে অতিথি। সেও কিছুটা অবাক। কক্ষে দরজা দিয়ে এক এক করে অতিথিরা ঢুকে পড়তেই স্বেচ্ছাসেবকরা তৎপর হয়ে ওঠে ব্যাস পরিয়ে দিতে। ইনশিয়াও চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশের মেয়েটি তাড়া দিতেই সেও এগিয়ে যায়। এখন অতিথিদেরকে ব্যাস পরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হবে। উপস্থাপিকার কথাতেই অতিথিরা আসন গ্রহণ না করে ঠায় দাঁড়িয়ে থাকে। মঈন একাডেমি অনুরোধে বহু কাজ ফেলে ঘণ্টাখানেকের জন্য এসেছে। তার গায়ে ইউনিফর্ম, মাথায় ক্যাপ। ইনশিয়া স্বাভাবিক ভঙ্গিমায় এগিয়ে আসতে ধীর কদমে, হাত ফুলের তোড়া এবং ব্যাজ। মঈন দৃষ্টি সীমা বাইরে চলে আসে। কমলা রঙের এক টুকরো অস্বস্তি তাকিয়ে থাকে নিমেষ। শুরুতেই সে ভেবেছে হয়তো চোখের ধাঁধা। একবার দুবার করে চোখের পাতা ফেলে সে টের পেল তার অস্বস্তি কমলা শাড়ি জড়িয়ে থাকার সামনে এসে দাঁড়িয়েছে। চুলে আবার বেনুনি করেছে। টম্বয় মঈনের কপট হাসি পেল, কিন্তু থানার যাত্রী অফিসারের মুখভঙ্গি গম্ভীর। যার চোখে মুগ্ধতা ঘিরে থাকলেও বোঝা দায় এই লোক রেগে আছে নাকি ঠিকঠাক। লম্বা সুদছিরি
ফিনফিনে গড়নের মেয়েটি আজ শরীরে কমলা শাড়ি জড়িয়ে নিজের নারীত্ব কোমলতা লোক জানাজানি করে দিয়েছে, যা সে ঢেকে রাখে ঢিলে ঢালা শার্টের নিচে। দাঁড়িয়ে নেই ছেলেদের মতো, মুখভঙ্গি নেই পুরুষালিত কাঠিন্যতায়। ইনসা ভদ্রভাবে আরও দু কদম এগিয়ে মুখে হাসি হাসি করে অতিথিদের সামনে। লিকত চৌধুরী তাদের পজিশন, তাদেরও ইনসা বিনয়ী ভঙ্গিতে ব্যাস পরিয়ে দেয়। শেষে এসে মইনের সামনে দাঁড়াতেই ভদ্রভাবে হাসি ইনসার, নির্মল হাসি। লোকটা সে তাদের পারিবারিক বন্ধু হিসাবে দেখেছে একভাবে। পেশাগত দিক লোকটা জাদ্রেল গম্ভীর, তা ইনসা তো জানেই। হাত বাড়িয়ে ব্যাসটা পড়াতে যাবে অমনি মইন কিছুটা চমকে ওঠে। হুট করে একরাশ অস্থিরতা তাকে পায়ের পাতা থেকে মাথা অবধি কবচা করে বসল। হাঁসফাঁস করতে লাগলো মইন। আচমকা সে টের পেল বুকের বাঁ পাশটা অস্বাভাবিক উৎপীড়িত শুরু হয়েছে। হৃদয়স্পন্দের আওয়াজে হচ্ছে জোরালো। মইন একটা ফাঁকা ঢোক গিলে নেয়। তার মনে হচ্ছে মেয়েটা এই শব্দগুলো শুনে ফেলবে। দাঁতে দাঁত চেপে মুখ বিবর আরও কঠিন করে দাঁড়িয়ে থাকে সে। ইনসা ব্যাচ পরিয়ে মইনের হাতে ফুলের তোড়া দিয়ে চলে যায়। রেখে যায় মইনের কাছে একরাশ স্বস্তি আর বিড়ম্বনা। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। বাচ্চারা একের পর এক পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। মইন অতিথি আসন থেকে উঠে এসে সবিনয় দর্শক আসনে শামিনের পাশে এসে বসে। শামিনের সাথে কথা বলতে থাকে। মঞ্চে তখন আবৃত্তিকার আবৃত্তি করছিল নিদ্রিতা। মইন শামিনের সাথে কথা বলতে বলতে দু একবার মঞ্চে একপাশে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিত রমণীর মাঝখানে জ্বলজ্বল করতে থাকা কমলা রঙের শ্যামলাবতীকে দেখে। একটা নিষিদ্ধ কাজ করছে মইন। তার এমন মনে হলো। দ্রুত চোখ নামিয়ে নিয়ে শামিন বাবার কথায় মনোযোগী হয়ে ওঠে। পুরস্কার বিতরণী মুহূর্তে এসে গেল। সানরাইজের সর্বকনিষ্ঠ ডেডিকেটেড সদস্য হিসেবে ঘোষণা করা হলো ইনসার নাম। অতিথিরা তখন মঞ্চে পুরস্কার বিতরণ হচ্ছে। লিকত চৌধুরী হাত থেকে পুরস্কার গ্রহণ করে ইনসা মইনের সামনে গিয়ে দাঁড়ায়। মইনের হাতে সার্টিফিকেট। ইনসার হাতে সার্টিফিকেটটা তুলে দিতে গিয়ে আরও একবার তার মুখ পানে চায় মইন। অদ্ভুত দোলাচল চলে মস্তিষ্কে। আবারও সেই অস্থিরতা, আবারও সেই জোরালো আওয়াজ। তার হঠাৎ মনে হলো আবৃত্তিকার এখনও তাকে উদ্দেশ্য করে বলে চলছে, মুখের পানে চেয়েও না, অনিমেষে বাজিবে বুকে সুখের মতো ব্যথা। পরিকল্পনা বাস্তবায়নে ইনায়া ইসমামকে আজ ধরে নিয়ে এসেছে ওয়ালভে পয়েন্টে। ইন্ডিয়া থেকে ফেরার পর থেকে আগে ইসমাম মির্জা কিচ্ছুটি নেই যেন। শুকিয়ে গিয়েছে অনেক। স্ত্রীর চিকিৎসায় দৌড়াদৌড়ি করতে গিয়ে শরীর ভেঙে গিয়েছে। মেয়ের বায়না পূরণ করতে তাকে নিয়ে এখানে ওয়ালফেল খেতে এসেছে। পাপাকে নিয়ে ইনায়া একটা টেবিলে বুক করে বসলো। তার দৃষ্টি আশেপাশে প্রীতমকে খুঁজছে। পরিকল্পনা অনুযায়ী তারা এমন ভাব করবেন যেন তাদের কাকতালীয়ভাবে দেখা হয়েছে। তারপর প্রীতমকে পরিচয় করিয়ে দেবে ইসমামের সাথে। কিন্তু প্রীতম বড্ড দেরি করে ফেলেছে আজ। ইনায়া বিরক্ত ভঙ্গিতে বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। রেস্টুরেন্টের দরজা ঠেলে প্রীতম জামি আর সাপন ভিতরে পা রাখতেই থমকে দাঁড়িয়ে পড়ে। তাদের ঠিক সোজাসুজি বসে আছে ইনায়া আর ইসমাম। প্রীতম জামি সাপন এক পলক ইনায়ার দিকে তাকায়, এক পলক ইসমামের দিকে তাকায়। প্রীতম আর সাফওয়ান স্তব্ধ খেয়ে দুজন দুজনকে দেখছে। এতপর দুজন দুজনের মুখের দিকে বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে। জামি বলে, ওই তো তোর বউ, পাশেরটা মনে হয় তোর শ্বশুর, চল যাই। জামি পা বাড়াতে গেল, হ্যাঁচকা টানে প্রীতম তাকে পিছনে নিয়ে আসে। এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে সারফান তার প্রীতম জামিকে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বের করে। বাইরে দাঁড়িয়ে তিন বন্ধু হাঁপাচ্ছে। জামি কিছু বুঝতে পারেনি তখনও। সেদিন রাতে মাতাল হয়ে দ্য আওয়ার্সে সামনে জামি রহমান কী আকাজ করেছিল তা জামি নেশা কার্তিক
খেয়ে বসে আছে। ইসমামকে সে চিনতে পারেনি। স্বপন হাঁপাতে হাঁপাতে প্রীতমকে বলে, তুই আর কি অঘটন ঘটানো বাকি রেখেছিস বলবি? জামি বলল, আচ্ছা এই কি হয়েছে বলবি তো? প্রীতম চোয়ালা শক্ত হলো। জামিকে বলল, তোর কিচ্ছু মনে নেই না তো? কি? প্রীতমের ইচ্ছে করলো ঘুষি মেরে জামির চেহারা নকশা বদলে দিতে। সে থম মেরে রেস্টুরেন্টের বাইরে সিঁড়িতে বসে পড়ল। তার পাশে বসে পড়ল সারফান। ওদিকে পাপাকে লুকিয়ে একের পর এক মেসেজ দিয়ে চলছে ইনায়া। প্রীতম শুকনো মুখে চেয়ে করলো সেসব। একটা বড্ড নিঃশ্বাস ছেড়ে বলল, এটা বাকি ছিল, আমি শেষ সারফান। ইনু আর আমি এই যুগে রোমিও জুলিয়েট হব। আমি শেষ।